শতকরা বেসিক পার্ট 1। সেখানে আমরা শতকরা এর মৌলিক বিষয় সম্পর্কে, শতকরা কী, কেন, কীভাবে কাজ করে, কোথায় কোথায় ইম্পর্টেন্ট সবগুলো সম্পর্কে আলোচনা করেছি। যারা পার্ট 1টা দেখো নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে শতকরা পার্ট 1টা দেখে নেবে। এবার আমরা শতকরায় কিছু অংশ প্র্যাকটিস করব। এটা আমরা মূলত প্র্যাকটিস করব রিটেন পার্ট হিসাবে। তাছাড়া আমরা প্রথমে যে অঙ্কটা আছে আমরা ওই অঙ্কটা সম্পর্কে একটু দেখে নিই। বিষয়টা হলো যে একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্যের 25% বাড়ালো। 25% বাড়ালো, তার মানে হলো 100 টাকায় 25 টাকা বাড়ালো এবং বর্ধিত যে মূল্যটা আছে তার থেকে আবার 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কমলো বা বাড়ানো হলো। এই হলো গিয়ে প্রথম আমাদের যে অঙ্কটা আমরা প্র্যাকটিস করব সেটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম মূল্য যদি হয় 100 টাকা, তাহলে এখানে কত পার্সেন্ট বাড়ানো হলো? 25 টাকা, অর্থাৎ 25% বাড়ানো হলো, তাই না? তাহলে সর্বপ্রথম মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বর্ধিত মূল্য হবে 25% কত? 125 টাকা। সর্বপ্রথম মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বর্ধিত মূল্য হবে 100 যোগ 25, কারণ আমরা এখানে দেখেছি যে 25% মানে 100 টাকায় কয় টাকা বৃদ্ধি পায়? 25 টাকা বৃদ্ধি পায়। তাহলে সর্বপ্রথম মূল্য যে 100 টাকা, তাহলে বর্ধিত মূল্য হবে কয় টাকা? 125 টাকা। এটা আমরা দেখেছি। দ্বিতীয়ত, বর্ধিত মূল্য থেকে 25% কমালো। আবার দেখো, 100 টাকায় কমানো হয় কয় টাকা? 25 টাকা। 100 টাকায় কত টাকা কমানো হয়? 25 টাকা। তাহলে 25% কমানো হয়েছে, সেহেতু 100 টাকায় কমানো হয় 25 টাকা। তাহলে 1 টাকা ঐকিক নিয়মের মতো করে করতেছি। 1 টাকায় কমানো হয় 25/100। আর নিচে একটা কথা আছে, দেখো যে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়। তাহলে এখানে সর্বপ্রথম মূল্য কত? 125 টাকা। তাহলে 125 টাকায় কমানো হয় কয় টাকা? 125 টাকায় কমানো হয় 25 কিন্তু 125/100। আচ্ছা, আমরা এবার 25 দিয়ে কাটে। 4 25 100, 5 25 125। উপরে কত থাকে? 5 25 125, আর নিচ থেকে কত? 4 দিয়ে যদি আমরা 125টা ভাগ দিই, তাহলে আমার হয় 3 4 12, 4 1 4, 1 10, 4 2 8, 2 4 5 20।
31.25। এটা কি হবে? যারা একেবারে 125 বাই 4 দিয়ে ভাগ দিই, 3 × 12, তাকে আমার 4, তারপর 4 125টা, 4 × 4, তাকে আমার 1.0, 4 দুগুণে 8, আবার থাকে 2, 20, 4 5 20, কত? 31.25। আচ্ছা, 125 টাকায় আমার কয় টাকা কমে? 31.25 টাকা আমার কমে। তাহলে আমি দেখতে পারি, তাহলে আমার যে পূর্বের কয় টাকা কমলো। হ্যাঁ, তাহলে আমি দেখতে পারি কয় টাকা কমে। বাকি থাকে, দেখো আমার এখানে বাড়ানোর পরে, প্রথমে কিন্তু বাড়ানোর পরে মূল্য হয়েছে কত? 125 টাকা। সেখান থেকে যখন আমার 25% কমেছে, দেওয়া আছে বর্ধিত মূল্য থেকে 25% কমলো। বর্ধিত মূল্য হয়ে গেল কত? 125। এর থেকে যখন আমার 25% কমলো, তখন সে মূল্য হয়েছে আমার দাঁড়ায় 31.25 টাকা বিয়োগ 31.25 টাকা। যখন আমার বর্ধিত মূল্য থেকে 31.25 টাকা কমানো হলো, তাহলে আমার থাকে কত? 97.75 টাকা। এই টাকাটা আমার বর্তমানে মূল্য দাঁড়ায়। এখন দেখো এখানে বলছি কি, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত কমলো। তাহলে আমার সর্বপ্রথম মূল্য ছিল কত? 100 টাকা। ঠিক আছে, শতকরা কমলো সর্বপ্রথম মূল্য ছিল কত আমার? 100 টাকা। পেয়েছি 100 টাকা। সর্বপ্রথম মূল্য আমার হয়েছিল 100 টাকা। আর সেখান থেকে এখন কমে আমার এসেছে কত? 93.75 টাকা। তাহলে আমার শতকরা কত কমলো? শতকরা কমলো 6.25% কমানো হলো। তাহলে এটাই হলো গিয়ে কাঙ্ক্ষিত উত্তর, যে 6.25% কী করলো আমার কী করলো? কমানো হলো। 6.25% আমাকে কমানো হলো। যারা অঙ্কটা সুন্দর মতো করেছ, তারা ইচ্ছা করলে অঙ্কটাকে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের সেভে দেখে যেতে পারো। দ্বিতীয় নম্বরে আমরা যে অঙ্কটা সমাধান করব, সেটা হলো গিয়ে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? এই অঙ্কটা আমাদের প্রায়ই আসে। 10টা পরীক্ষার ভিতরে 5টা পরীক্ষা আমাদের এই অঙ্কটা আসে। অতএব এই অঙ্কটা শতকরার ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা আমাদের প্রায় আছে। চাল দিয়ে আছে, চিনি দিয়ে আছে, চাল, চিনি, ডাল, যা ইচ্ছা তাই দিয়ে আছে। এই অঙ্কটা পড়তে আমরা একটু বিশেষ নজর দেব। এই অঙ্কটা এমন হয় যে যারা এই অঙ্কটা করেছে তাদের এমন হয় যে উত্তর দিতেই দিয়ে এটা ফলাফল সব মুখস্থ হয়ে যায়। এটা ফলাফল হলো গিয়ে 20%। তখন আমরা এবার দেখি কি, যে চালের দাম 25% বেড়ে যায়। 25% মানে 100 টাকায়। তার মানে আমরা বলতে পারি যে 25% বৃদ্ধিতে
চালের বর্তমান মূল্য যেহেতু আগে ছিল 25% বৃদ্ধিতে, চালের বর্তমান মূল্য 25% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য হবে কত? 100+25, তার মানে কত হচ্ছে আমাদের 125 টাকা। ঠিক আছে, 125 টাকা যদি হয় তাহলে 25% বৃদ্ধিতে মূল্য হয়েছে 125 টাকা। 125 টাকা হলে পূর্ব মূল্য কয় টাকা? 100 টাকা, তাই না? বর্তমান মূল্য $125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 125 টাকা। এখন বলা হয়েছে কি বর্তমান মূল্য যদি আমার 100 টাকা, বর্তমান মূল্য কত টাকা? 100 টাকা। বর্তমান মূল্য যদি 100 টাকা হয় তাহলে পূর্ব মূল্য 100 × 100 125, 5 25 125, 4 25 100, 5 20 100, 4 20 80, তাহলে 80 টাকা হবে। তাহলে দেখো চালের ব্যবহার কমাতে হবে 100 টাকা। তাহলে চালের ব্যবহার কমাতে হবে। আগে যেখানে আমি 100 টাকার চাল ব্যবহার করতাম, বৃদ্ধি হওয়ার পরে এখন 80 টাকা পরিমাণ আমার চাল কমাতে হবে। কত পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট কমাতে হবে? 20%। যারা অঙ্কটা তুলতে পারো নাই তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এর পরবর্তী অঙ্কটার দিকে দেখলে আমরা দেখতে পারি যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এটা ছোট একটা অঙ্ক যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? যত ছাত্র ছিল আমার 60 জন, এর মধ্যে আমাদের ফেল করছে কয়জন? 42 জন। তাহলে আমার পাস করছে কয়জন? 18 জন। আমার পাশের হার লাগবে, তাহলে 60 জনের ভিতরে 42 জন আমার ফেল করেছে, তাহলে পাস করছে কতজন? 18 জন। তাহলে 60 জন ছাত্র ভিতরে পাস করে কতজন? 18 জন। এই কোশ্চেনে আমরা এখানে লিখব 60 জনের মধ্যে পাস করে কতজন? মাত্র 18 জন। তাহলে আমার এখানে বলছে কি
পাশের হার মানে 100 জনের মধ্যে কতজন পাস করে। আমরা ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করব, খুব সহজে আমাদের হয়ে যাবে 18 60 জন আর 100 জনের মধ্যে পাস করে 18 × 100 আর কত হবে 60। আমরা কাটাকাটি কীভাবে করবো দেখো, এই শূন্য 6 3 6 18 3 10 কে 30। তাহলে 60 জনের মধ্যে শতকরা কতজন আমার পাস করে? হ্যাঁ, পাশের হার কত? 30%। পাশের হার কত আমার? 30%। অঙ্কটা সবাই একবার স্ক্রিনশট নিয়ে নাও। এর পরবর্তী অঙ্কটা হলো গিয়া 4 নম্বরটা, 1/2 মানে হাফ এর শতকরা কত? 4/3 হবে। আমরা এখানে জানি না এর কত পার্সেন্ট, এত এর শতকরা কত পার্সেন্ট 4/3। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা বিষয় আমরা ধরি হাফের x%, অর্ধেক x% সমান সমান 3/4। এটা আমি ধরে নিয়েছি যে কত পার্সেন্ট আমি জানি না, শতকরা কত হলে এটা হবে সেটা আমি জানি না, তাই আমি ধরে নিয়েছি x%। তাহলে এই যে x/2 এর মানে গুণ, তাহলে x/2 200 সমান সমান 3/4। x% মানে আমি যেটাকে বুঝি x/100, x% মানে কত? x/100, হাফের x%, এই যে হাফ এর মানে গুণন x% মানে x/100। তাহলে কত আসে? এই 200 আর উপরে কত x, তার মানে 200x, এটি সমান সমান লেখা যায় 200x আর এনে 4/3। এবার আমরা মিডল টার্ম করি, 4x এখন 600, x সমান সমান 4 দিয়ে আমি 600 ভাগ দিই, তার আসে কত? 4 × 4, 4 × 20, 150%। অতএব শতকরা কত? 150%। 1/2 এর শতকরা কত? 4/3 হবে 150%। আবার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের এইবারের অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটাও আমাদের প্রায় পরীক্ষা আসে যে একটি স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এই অঙ্কটা আমাদের প্রায় আসে। এই অঙ্কটা দেখো, আমাদের এখানে ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট? দেখো, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% ইংরেজিতে পাস করেছে। যদি পাস করে তোমার 70%, তাহলে ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট? দেখো, 100 জনের মধ্যে যদি 70 জন তোমার পাস করে, তাহলে ওই ক্ষেত্রে ফেল করে কত? 30 জন। তাহলে আমি লিখতে পারি যে ইংরেজিতে ফেল করেছে ইংরেজিতে ফেল করেছে। যেহেতু আমার পাস করেছে কত পার্সেন্ট?
70%, তাহলে আমার ফেল করেছে কত পার্সেন্ট? 30%। 30% আমার ফেল করেছে। আর বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট? এবার আমরা দেখি একটু। বাংলায় ফেল করেছে, যেহেতু বাংলায় পাস করেছে 80%, তাহলে বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট? 20%। ঠিক আছে, এবার দেখো কিন্তু 10% উভয় বিষয়ে ফেল, অর্থাৎ এখান থেকেও 10% ফেল, এখান থেকেও 10% ফেল। তাহলে আমি বলতে পারি শুধু ইংরেজিতে ফেল করেছে। হ্যাঁ, শুধু ইংরেজিতে ফেল করেছে। এখন দেখো শুধু ইংরেজি ফেল করেছে কত পার্সেন্ট? 30%। আর 10% তাও, তাহলে কত পার্সেন্ট হয় এখানে? 20%। শুধু ইংরেজি ফেল করেছে 20%। আবার শুধু বাংলাতে ফেল করেছে কত পার্সেন্ট? বাংলাতে ফেল করেছে 20 জন 100 জনে, আর 10 জন উভয় বিষয়। তার মানে শুধু বাংলাতে ফেল করছে কত পার্সেন্ট? 10%। এখন আমার বিষয় হলো ইংরেজি এবং বাংলায়, ইংরেজিতে এবং বাংলায় কত পার্সেন্ট স্টুডেন্ট আমার পাস করেছে, এটা আমার দেখার বিষয়। কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে। এখন আচ্ছা আমরা দেখি বাংলায় ও ইংরেজিতে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট। বাংলায় ও ইংরেজিতে পাস করেছে, এখন দেখো যেটা আমার বাংলায় ফেল, মোট স্টুডেন্ট যদি হয় 100, এখান থেকে আমার শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন? 20 জন। আর শুধু বাংলায় ফেল করেছে কতজন? 10 জন। আবার উভয় বিষয়ে ফেল করেছে কতজন? আমার 10 জন। এগুলো যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত থাকে? 100 বিয়োগ 40 সমান কত? 60%। তার মানে আমরা বুঝতে পারলাম যে 60% স্টুডেন্ট আমার পাস করেছে। দেখো উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে। 60% মানে কত? 300 জন। 60% মানে কত? 300 জন। অতএব দেখো 60% মানে 300 জন। ধরো শিক্ষার্থীর সংখ্যা এক ধরি, শিক্ষার্থীর সংখ্যা যদি আমি এক ধরি, শিক্ষার্থীর সংখ্যা কত? এক। তাহলে আমি বলতে পারি এক্স এর 60% সমান কতজন? 300 জন। তাহলে আমি বলতে পারি এক্স আর 60 মানে 60-এর আর নিচে কত? 100 সমান 300 জন। তার মানে এক সমান 300 ইন্টু 100 আর কত? 60। তাহলে আমার এক্স এর মান এসে দাঁড়ায় কত? এই শূন্য 6 একে 6, 5 6 30 সমান কত? 500। তাহলে আমার
যে শিক্ষার্থী কতজন আছে? 500 জন। শিক্ষার্থী আছে কতজন? 500 জন। অতএব শিক্ষার্থী সমান 500 জন। অঙ্কটাকে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবারের অঙ্কটা আমাদের 5 নম্বরটার মতোই, যে কোনো পরীক্ষার্থীর 80% এবং গণিতে 70% বাংলায় পাশ করে। দেখো, পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে আবার 60% পাশ করলো। উভয় বিষয়ে পাশ করছে কয়জন? 60%। তাহলে বলা হলো যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র গণিতে পাশ করছে, শুধু গণিতে পাশ করলো, শুধু গণিতে পাশ করলো তোমার এই যে 80 জন গণিতে পাশ করছে, আর উভয় বিষয় যেটা পাশ করছে ওটা বিয়োগ হবে। উভয় বিষয়ে পাশ করছে কয়জন? 60%। তাহলে বলা কত পার্সেন্ট? 20%। এই 20% আমার শুধুমাত্র গণিতে পাশ করলো। আবার শুধুমাত্র বাংলায় পাশ করলো, যেটা বাংলায় পাশ করলো, দেখো 70 জন বাংলায় পাশ করছে, আর উভয় বিষয় যেটা বাংলায় করেছে ইংরেজিতেও করেছে। তাহলে কত হলো? 10%। শুধু বাংলায় করেছে কতজন? 20 জন, আর বাংলায় করেছে 10 জন। তাহলে মোট কতজন পাস করলো আমরা সেটা একটু দেখি। মোট পাস করলো শুধু গণিতে পাস করছে 20 জন, শুধু বাংলায় পাস করছে 10 জন, আর উভয় বিষয়ে কতজন? 60 জন। 60 জন। তাহলে কত পার্সেন্ট? 90%। 90% মোট পাস করলো। তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 10%। অর্থাৎ ফেল করলো। একবারে সহজ সুন্দর একটা অঙ্ক। ফেল করলো 100 জনের মধ্যে 90 জন যদি পাস করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট? অনলি 10%। এই হলো গিয়ে এই অঙ্কটা একবারে সহজ এবং সুন্দর একটা অঙ্ক। এরপরে আমরা আসবো সর্বশেষ অঙ্কটার দিকে। আমরা এখন ধাবিত হব। লাস্ট অঙ্কটা হলো গিয়ে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। কতজন লোক? 8 জন লোক। আচ্ছা, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে? তাহলে দেখো, আমার যদি 2 জন লোক কমানো হয়, তাহলে আগে ছিল কয়জন? 8 জন। সেখান থেকে যদি 2 জন কমানো হয়, তাহলে লোক দাঁড়ায় কয়জন? 6 জন। ঠিক আছে? 8 জনে করতে পারে 12 দিনে। দেখো, 8 জনে করতে পারে 12 দিনে। তাহলে একজনে করতে পারে, সময় আমার বেশি লাগবে। সময় কি লাগবে? বেশি লাগবে। 12 × 8 দিনে। তারপর আবার 6 জনে করতে পারে 12 × 8 / 6।
তাহলে কত 6 দুগুণে 12, 8 দুগুণে 16 দিনে। কত দিনে? 16 দিনে। তাহলে দেখো আগে করছে কত দিনে? 8 জনে যখন অঙ্কটা 8 জনে যখন কাজটা করছে তখন করছে 12 দিনে, এখন লাগতেছে কয়দিন? 16 দিন। ঠিক আছে, তাহলে বলতে পারি যে সময় বেশি লাগে ষোলো বিয়োগ 12 সমান সমান 4 দিন। 16 বিয়োগ 12 সমান সমান কয় দিন? 4 দিন। 4 দিন বেশি লাগে, অতএব শতকরা বেশি লাগে। বলছি শতকরা কতদিন বেশি লাগে? শতকরা বেশি লাগে শতকরা বেশি লাগে 4 ইন্টু এই 4 দিনের কত পার্সেন্ট? 112%। এর কি আমার শতকরা কত বেশি লাগে? তাহলে 4 4, 3 4 12, 3 দিয়ে 100 ভাগ করলে 3 3 9, 3 3 9.3 বা 31%। এত পার্সেন্ট সময়টা আমার বেশি লাগে। ভাগটা হবে এইভাবে, এই 3 দিয়ে যখন আমি 100-কে ভাগ দেব তখন আসে 3 3 9, আবার 10, 3 3 9, এই 3 1। ঠিক আছে, তার মানে আমার এত সময়টা আমার বেশি লাগে। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী আমরা 7 থেকে আবার পরবর্তী এপিসোডে করবো। তো তোমাদের আজকে এ পর্যন্তই।